ওই বিদেশ থেকে এখন যে সিঙ্গাপুর মালয়েশিয়ায় যে বসে থাকা লাগবে না, ওখান থেকে অসুস্থ হলে আমার দেশের নাগরিক আমার দেশে এসে ফ্রি চিকিৎসা নেবে, আমি সেই ব্যবস্থা করব। এই সরকার এত বড় সফলতার পরেও তারা যেমন আমার ডিগ্রি নিয়ে টানাটানি করলো, আবার হাসপাতালের যে সার্টিফিকেটটা রেজিস্ট্রেশনটা জুলাই মাসে অ্যাপ্লিকেশন করা স্টিল তারা এখনও আটকিয়ে রাখা, এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব। বিদেশে আমি যাইতে পারি, কিন্তু সত্যিকারের দেশের মানুষের জন্য কিছু করার পরিবেশ যদি তারা না রাখে, তখন স্বাভাবিকভাবেই একটা মানুষ তো দেশে কাজ করতে হতো। যদি বলতেন যে বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল এটা একটা নতুন সেক্টর ছিল এই বাংলাদেশে এই চিকিৎসার ক্ষেত্রে। আপনি আগেই কোশ্চেন করেছেন যে আগে সব বিদেশ যেত, ইন্ডিয়ামুখী ছিল, এখন অলরেডি আপনার মাধ্যমে নিজেই বলে ফেলেছেন যে 40% রোগী কিন্তু যাচ্ছে না। এই বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল মানুষের বিদেশমুখিতা থেকে দেশেই যে চিকিৎসা এস্টাবলিশ করে চিকিৎসা করা সম্ভব একটা এক্সাম্পল দাঁড় করালো। আমি ভবিষ্যতে কাজ করে যাব রাজনীতির সাইডে যেতে আছে, প্রত্যেকটা সেক্টরে, কার্ডিয়াক সাইডে যাবে না, মেডিসিনের সাইডে কোনো সেক্টরে আমার দেশের চিকিৎসক যেহেতু বিদেশে যে আমেরিকায় সার্ভিস দিয়ে সে প্রতিষ্ঠিতভাবে প্রমাণ করছে যে আমি পারি, ইউকেতে সে প্রমাণ করছে আমি পারি, তাহলে আমার দেশে আমি সেই স্ট্রাকচার যে লজিস্টিক সাপোর্ট যদি আমার ডাক্তারকে দিই, তাহলে আমার দেশে কেন পারবে না? ওই বিদেশ থেকে এখন যে সিঙ্গাপুর মালয়েশিয়ায় যে বসে থাকা লাগবে না, ওখান থেকে অসুস্থ হলে আমার দেশের নাগরিক আমার দেশে এসে ফ্রি চিকিৎসা নেবে, আমি সেই ব্যবস্থা করব। এটাই আমার প্রতিজ্ঞা। এবং বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল সেটার একটা ছোটো এক্সাম্পল যে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল কিছু পারে বা চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের ছেলেরা যে পরিবর্তন করতে পারে, আমি সেটা অলরেডি করে দেখিয়েছি। এবং অন্য অন্য সেক্টরেও আমি যুবকদেরকে আহ্বান করব, ডাক্তারদেরকে আহ্বান করব, তাদেরকেই দায়িত্ব নিতে। ভাই আমি বিদেশে পড়তে যাব, কিন্তু বিদেশে যাওয়া মানে বিদেশে চলে যাও না। আমার যেই মাটিতে আল্লাহ আমাকে পাঠিয়েছে সেই মাটির প্রতি আমার কিছু দায়বদ্ধতা আছে। এই মাটিতেই এই চিকিৎসা ব্যবস্থাটাকে আমার দায়িত্ব তুলে ধরা, এবং আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। দীর্ঘ ক্যারিয়ারে, আপনার ডাক্তারি ক্যারিয়ারে দীর্ঘ সময় আপনি ফার্টিলিটি হসপিটাল মেনটেন করছেন, এখানে সবচেয়ে সুখের স্মৃতি কোনটা ছিল এবং দুঃখের স্মৃতি কোনটা ছিল? যে এত মানুষ ডিলিংস করছে। সুখের স্মৃতি হচ্ছে এটা আসলে এই আনন্দ, এই ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো না। যেমন মানুষ মন থেকে এসেই বলে যে স্যার আমার বাবা মা এখনও দোয়া করে আপনার জন্যে। আমি যখন নির্বাচনে কাজে গিয়েছি, এই মহাকালীতে একটা কাপল, তো ওই ভদ্রলোক বলছেন যে ভাই আপনি জানেন না, আপনি হয়তো কোনো দিন আপনার সঙ্গে দেখা হচ্ছে না 5-7 বছরের মধ্যে, বাট এটা আপনাকে বিশ্বাসই করাতে পারবো না, যেমন আম্মা 5 ওয়াক্ত নামাজ পড়ে এখনও কিন্তু আপনার নামটা নিয়ে দোয়া করে। আজকেও যেমন এক সকালে একজন রোগী আসলো, তার প্রেগনেন্সি আসছে দীর্ঘদিন 10-15 বছর পরে, উনি বলছেন যে ওনার আব্বা হজে গেছে, স্যার আপনার জন্য আমার আব্বা কিন্তু দোয়া করতেছে ওখানে। এই যে মানুষের দোয়া, এটাই আমার সবচেয়ে ভালো লাগা, এবং এটাই আমাদের সম্পদ। এটাই আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে, এটাই আল্লাহ আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে হেফাজত করে, আমি বলে মনে করি। আর দুঃখের স্মৃতি, কিছু কিছু সময়, সবসময় মানুষ তো সমান থাকে না, তারা একটা কথা বলতেই পারে। আর এখন সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে আমার দেশটা এত শহীদের বিনিময়েও যে জুলাই বললেন, সেই জুলাই সনদ বাস্তবায়ন হলো না। এবং আনফর্চুনেটলি এই সরকার এত বড় সফলতার পরেও তারা যেমন আমার ডিগ্রি নিয়ে টানাটানি করলো, আবার হাসপাতালের যে সার্টিফিকেটটা রেজিস্ট্রেশনটা জুলাই মাসে অ্যাপ্লিকেশন করা স্টিল তারা এখনও আটকিয়ে রাখা, এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব। এবং দেশে যদি কোনো বলতে পারেন যারা কাজ করতে চায় সত্যিকারের অর্থে, তারা আসলে কাজ করতে পারবে কি না এটা সন্দেহের ব্যাপার। আপনি যেটা বলছেন অনেকে মনে করছে আমি বিদেশ চলে যাব, হ্যাঁ বিদেশে আমি যাইতে পারি, কিন্তু সত্যিকারের দেশের মানুষের জন্য কিছু করার পরিবেশ যদি তারা না রাখে, তখন স্বাভাবিকভাবেই একটা মানুষ তো দেশে কাজ করতে হবে, তখন তাদেরকে অন্য পদে সম্মানের সহিত যারা চলতে চায়, তারা তো ওই আমজনতার মতো, পাবলিকের মতো তাদের সঙ্গে তো এরকম, ওদের সঙ্গে আমাদের